আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম, অগ্রেসিভ মডেল স্কুল সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বাবরের মহত্ব কবিতাটি নিয়ে আলোচনা করব। বাবরের মহত্ব কবিতাটি লিখেছেন কালিদাস রায়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কোরই গ্রামে জন্মগ্রহণ করেন 1889 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1975 সালে। তিনি শিক্ষকতাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি বিচিত্র বিষয়ে কবিতা লেখেন, আর এই কবিতা লেখার কারণে তার উপাধি ছিল কবি শেখর। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে কিশলয়, পূর্ণপট, বল্লরী, ঋতুমঙ্গল, খুতকুরা, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহতি। বাবরের মহত্ব কবিতাটি পর্ণপট কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত। এই কবিতাটি বিশাল আয়তনে বা কলেবরে বিশাল বড় হওয়ার কারণে আমি শুধু এটুকুর শব্দার্থ এবং ব্যাখ্যা হালকা একটু ব্যাখ্যা দিব। তোমরা একটু কবিতাটি ভালোভাবে লাইন বাই লাইন দেখো। পাঠান বাদশা লুদি পানিপথে হত। পাঠান বাদশা, পাঠান হলো একটি এলাকা, যে এলাকার বাদশা ছিলেন লুদি বংশীয় শেষ সম্রাট ইব্রাহিম লোদি। তাকে বাবর পানিপথের যুদ্ধে নিহত করে। পানিপথে একটি বিখ্যাত যুদ্ধক্ষেত্র, এখানে পরপর 3টা যুদ্ধ হয়। যে দখল করিয়া দিল্লির শাহীগাদি দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি। দিল্লির শাহীগদি বা দিল্লির সিংহাসনে আরোহণ করে বাবর দেখলো যে এই জয়টা তার প্রকৃত বিজয় নয়। ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। ভারত প্রকৃতপক্ষে কাদের? ভারত যারা অধিবাসী স্থানীয় জনগণ, তারাই হলো কি ভারতের প্রকৃত অধিবাসী, এবং তাদেরকে এখন যদি যতক্ষণ পর্যন্ত না জয় করা যাবে বা তাদের হৃদয়কে যতদিন পর্যন্ত না নিজেদের আয়ত্তে বা নিজেদের বশীভূত আনা যাবে, ততদিন পর্যন্ত তার এই জয়টা কোনো উপকারে আসবে না। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয় বলিব না এ দেহে রহিত প্রাণ। সংগ্রাম সিং মেবারের রাজা। তিনি একজন হিন্দু, এবং ভারত যেহেতু বাবর মুসলমান ছিলেন এবং এই এলাকা জয় করছেন, সুতরাং তিনি কি এর প্রতিবাদ করেন যে সংগ্রাম সিং বলছে যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি তোমার এই জয়কে মানব না। লুণ্ঠিত দন ফিরে যাও দেশে, নতুবা মুঘল রাজপথে দাও রণ। অর্থাৎ তুমি যেহেতু জয় লাভ করছো, সুতরাং কি ওই এলাকার ধন সম্পদ নিয়ে তোমার নিজ এলাকায় ফিরে যাও, না হলে কি এই রাজপথের সাথে তোমার কি করতে হবে? যুদ্ধ করতে হবে। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও হইল পতন, বীর বাবরের করে। খানুয়ার একটা প্রান্তর আগ্রা পশ্চিমে, এই প্রান্তরে বা এই এলাকায় বাবরের সাথে এই মুঘল বাবরের সাথে এই সিংহের অর্থাৎ সংগ্রাম সিংয়ের যুদ্ধ হয়, এবং যুদ্ধে সংগ্রাম সিং পরাজিত হয়। যে এই বিজয় তার স্বপ্নাতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। এই জয়টা তার স্বপ্নের অতীত, অথবা কি মনে হয় দেবতার আশীর্বাদে সেই জয় লাভ করছে। কারণ সংগ্রাম সিংয়ের যে সৈন্য সামর্থ্য ছিল বাবরের সেই অনুপাতে খুব কম ছিল, কিন্তু তারপরেও বাবর এই যুদ্ধে জয় লাভ করে, এবং জয় লাভ করে সমগ্র উত্তর ভারত বাবরের আয়ত্তে আসে। কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে এই কারণে, দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদির শত্রু ছিল, এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবরকে আহ্বান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে দৌলত খাঁ লোদিও কি করে? বাবরকে আক্রমণ করে, যার পরিপ্রেক্ষিতে বাবর দৌলত খাঁ লোদিকে হত্যা করে। বাবরের আর নাই কোনো প্রতিরোধ। বাবরের এরপরে কি আর কোনো শক্ত প্রতিরোধ নাই। দর্শুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। অর্থাৎ দর্শুরা যেরকম কোন এলাকা আক্রমণ করে, হঠাৎ করে আক্রমণ করে ওই এলাকা ধন সম্পদ লুট করে আবার চলে যায়, বাবর সেরকম দর্শুর মতো কি সম্পদগুলো লুট না করে সে ওই এলাকায় কি শাসন করার জন্য দিল্লির মসনদে কি আরোহণ করে। মাটির দখলে খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। অর্থাৎ মাটির জয় যে প্রকৃত জয় নয়, সে বিষয়টি বাবরকে বুঝতে পারে, এবং কি যে এলাকায় জয় লাভ করছে ওই এলাকার মানুষের হৃদয় জয় করার জন্য এখন সে মনস্থির করছেন। প্রজারঞ্জনে বাবর দিয়াছে মন, হিন্দুর হৃদে জিনিবার লাগি করেছে সুশাসন। প্রজারঞ্জনের জন্য, প্রজাদের মনোরঞ্জনের জন্য বা প্রজাদের মন দখল করার জন্য, জয় করার জন্য সে কি
হিন্দুদের সুশাসনকে নিশ্চিত করছে। দরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজেছে পতার কোথায় দুঃখ ক্লেশ। অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে, আগেকার রাজা বাদশারা ছদ্মবেশ ধারণ করে তাদের এলাকার পরিভ্রমণ করতো এবং জনগণের কোথায় দুঃখ ক্লেশ বা কোথায় যন্ত্রণা বা কোন বিষয়গুলো সমস্যা বা অসুবিধাগুলো তারা কি পর্যবেক্ষণ করত। বাবর সেরকমই করে। চিত্তুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান রাজপুত জাতির একটি প্রাচীন শাখা ছিল। সে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাবরকে হত্যা করার জন্য চেয়েছিল। কারণ বাবর রাজপুতনাদের কাছ থেকে বাবর ভারতীয় উপমহাদেশটাকে দখল করেছিল, যে কারণে সে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বাবরকে হত্যা করার জন্য পথে পথে খুঁজতেছিল। করিতেছে আজি বাবরের সন্ধান, কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি পায় তার আজি কোনো হাত কোনো মতে লইবে তাহার প্রাণ। অর্থাৎ সে তার যে পোশাক ছিল, পোশাকের নিচে কুর্তা বা কোটের নিচে কৃপান বা চাকু অথবা তলোয়ার গোপনে লুকাই রেখে সে পথে পথে খুঁজতেছিল বাবরকে। যদি কোথাও বাবরের সন্ধান পায় তাহলে বাবরকে কি সে হত্যা করবে। শুনিতে তাহাস খালিত করিবে চিত্তুরের অপমান, রক্তে তাহার বিশুদ্ধ করবে। এই চিত্তুর যে মেবার রাজধানী ছিল, মেবারের সেটা যে জয়লাভ করছিল বাবর, সেটার প্রতিশোধ হিসেবে সে কি করবে, বাবরের রক্ত দিয়ে শুদ্ধ করবে, বিশুদ্ধ করবে। দাঁড়ায় যুবক দিল্লির পথবাসে লক্ষ্য করেছে দিল্লির পথবাসে লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। দিল্লির পথপ্রান্তে দাঁড়িয়ে এই রণবীর সে কি করতেছিল, পর্যবেক্ষণ করতেছিল যে কে কে যায় আসা যাওয়া করতেছে। এমন সময়ে হেনকালে এক মস্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে। এই সময়েই এক মত্ত হস্তি পাগল হাতি রাস্তা দিয়ে কি ছুটতেছিল। সবাই কি এই হাতির ভয়ে কি সবাই পথ ছাড়িয়া পলাই গেল বা সরে গেল। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। শুধু একটা শিশু রাজপথের ভিতরে ধুলায় পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল বলে হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। যে হাতির পায়ের চাপে এই বুঝি কি শিশুটা মারা গেল, এই বুঝি মনে হয় শিশুটা মারা গেল, এরকম করে সবাইকে হায় হায় করতে লাগলো। কুরাইয়া আনো ওরে সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। সকলেই বলে যে কি কুরাইয়া আনো, কিন্তু কেউ আর বাচ্চাকে সাহস করে কুড়িয়ে নিয়ে আসে না বা আগায় নিয়ে আসে না। সহসা একটি বিদেশি পুরুষ বীর ঠেলে যায় ছুটে, করকি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। এমন সময়ে হঠাৎ করে একটি বিদেশি যুবক বা বিদেশি পুরুষ যে জনতার মাঝখানে সরাইয়া বীর ঠেলা তাড়াতাড়ি করে ছুটে যায় ওই শিশুকে উদ্ধার করার জন্য। আর এই সময়ে কি জনতারা বা সাধারণ জনগণ বলছে, করো কি নিজের প্রাণ দেওয়ার জন্য যেতেছ নাকি। যে করিশুণ্ডের গর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি ফিরিয়া আসিল বীর। যে হাতির সুরের কাছ থেকে ঘষিয়া তাড়াতাড়ি করে কি শিশুটাকে বুকের ভিতরে নিয়ে ফিরে আসে বীর। চারিপাশে তার জমিলে লোকের বীর, যেহেতু এত বীরত্বপূর্ণ একটা কাজ করছে, সুতরাং কি সকলে ওই বাবরের চারদিকে ওই যুবকের চারদিকে বীর জমাইছে। যে বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য ব্যাকুপ তুমি তাজা প্রাণ দিতে গেলে। যে একজন ওই বালককে বা ওই শিশুটাকে চিনে এবং বলে কি এই তো মেথরের ছেলে, এই মেথরের ছেলের জন্য তুমি নিজের প্রাণটা তাজা প্রাণটা দেওয়ার জন্য গেছো। যে খোদার দয়ায় পেয়েছো ফিরে যান, বা খোদার দয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান। আমরা জানি যে হিন্দু সমাজে চারটা প্রথা ছিল। একটা ছিল অন্তর্জ অস্পৃশ্য শ্রেণী, আর এই অন্তর্জ অস্পৃশ্য শ্রেণীর যাদেরকে ছোঁয়া যেত না, ধরা যেত না, শুইলে দুইলে ধরলে কি হয়, অসুচি হয় অথবা অপবিত্র হয়, এই ধারণার এদেরই একটা জাত ছিল মেথর। যে কারণে ওই যাত্রাবেদ প্রথার ভিতরে কি সে বলছে যে কি বাবরে বলতেছে যে এ তো মেথরের ছেলে যেহেতু, সুতরাং তাদেরকে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিয়ে গোসল করে কি করো, পবিত্র হও। শিশুর জননী এমন সময়ে ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। স্বাভাবিকভাবে যেহেতু শিশুর ছেলের জীবনটা ফিরে পেয়েছে, সুতরাং শিশুর মা এসে তাড়াতাড়ি করে কি ছেলেকে বুকে নিয়ে আদর করে। যে বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাচ্চা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। বিদেশি যুবক এই ভিড়ের ভিতরে আসা চিনতে পারলো যে তো স্বয়ং বাচ্চা বাবর, যে ছদ্মবেশে সে কি করছে, পথে পথে ঘুরতেছে। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করেছি সন্ধান।
যে এরকম একজন মানবিক বুদ্ধসম্পন্ন শাসক যাকে হত্যা করার জন্য আমি পথে পথে ঘুরতেছি। বাবুরের পায়ে পড়ে সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। তখন তার লুকানো তরবারিটা কি বাবুরের খাতে বা বাবুরের পায়ের কাছে রাইখা বলল যে হরিতে রাইখা বলল, জাহাপনা এই ছুরি দিয়ে আপনার প্রাণ বধ করিয়া আসিয়া একই দেখিলাম ভারতের রাজপথ, সাজে আপনারে অন্য কারেও নয়। অর্থাৎ যে ব্যক্তি নিজের জীবনকে বাজে রেখা পথের একজন মেথরের ছেলেকে রক্ষা করতে পারে, তার মতো মানবিক বোধসম্পন্ন শাসকেরই প্রকৃতপক্ষে কি ভারত শাসন করার অধিকার আছে? অন্য আর কারো কি ভারতের রাজপথ বা ভারতের সিংহাসন দখল করার বা শাসন করার অধিকার নাই? বীরবুগা এ বসুদা একথা সবাই কয়, অর্থাৎ বীরের জন্য এই পৃথিবী, একথা সবাই বলে। ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে সারিয়া এ ভূমি আর অন্য কাহারে করিবে সেবা। যে ভারত ভূমির যোগ্য শাসকই কি বাবর, এই ভূমির শাসক আর অন্য কেউ হতে পারে না। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, জীবন সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর। যে আমার কি প্রতিহিংসার অন্ধমোহের ঘোর কেটে গেছে, এখন কি আমার এই পাপ, আমার এই আচরণের বা আমার এই পূর্বের ইতিহাসের আমার কি বিচার করুন, এখন দণ্ড দিন, শাস্তি দিন। রাজপথ হতে উঠায়ে যুবকটিরে, কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেয়া সে জীবন নেয়ার চেয়ে। যে রাজপথ থেকে কি বালকটিকে বা ওই রাজপথ তো রণবীর চৌহানকে বাবর উঠিয়ে বলল যে ভাই উঠো, হ্যাঁ, যে জীবন দেওয়ার চেয়ে জীবন নেয়ার চেয়ে জীবন দেয়াটা কি খুবই কঠিন একটা বিষয়। যে জানো না কি ভাই, ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, যে তোমাকে পেয়ে আজকে কি আমি ধন্য হলাম। আজি হতে মোর শরীর রক্ষী হও, আজকে থেকে তুমি আমার কি দেহ রক্ষী হও। প্রাণ রক্ষক কি হইলে আমার প্রাণের ঘাতক নও। যে প্রাণের রক্ষক তুমি আজকে থেকে আমার প্রাণের ঘাতক নও, অর্থাৎ প্রাণকে আমাকে হত্যা করার জন্য তুমি ঘাতক হিসেবে পরিচিত হবে না, তুমি আমার প্রাণ রক্ষা করার জন্যই থাকবে। এই কবিতাতে মূলত লেখক কালিদাস রায় বাবরের মহত্বের মানবিকতার দিকগুলোই কি সুন্দরভাবে পরিপুষ্ট করেন। বাবর একজন বাদশাহ হয়েও একজন শূদ্রের ছেলের জন্য নিজের জীবনকে বিপন্ন করতেও যে পিছু হন নাই, এই যে মানবিক বোধটুকু, এই মানবিক বোধটুকুইকে আমাদের ভিতরে জাগ্রত করার জন্য তিনি চেষ্টা করেন। এই গল্পের এই কবিতার শেষ যে সৃজনশীলটি আছে, সৃজনশীলটি আমরা ভালোভাবে দেখব। এছাড়া যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো ভালোভাবে ব্যাখ্যা করব বা ভালোভাবে পড়বো, এতে কি আমাদের উপকার হবে বলে আমি মনে করি।